যে এক ধরনের অনিয়মতান্ত্রিক শাসন চলেছে এবং একটা ক্ষত সৃষ্টি হয়েছে। আমি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আহ্বান জানাবো যে 16 বছরের ক্ষত কখনোই 16 দিনে কখনোই শুকায় না, তার জন্য সময় দিতে হয়। আপনারা এখন প্রত্যেকটা জায়গায় যেভাবে আন্দোলন করছেন বিভিন্ন দাবিতে, 4 দফা 8 দফা 10 দফা বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন, কেউ চাকরি জাতীয়করণের জন্য আন্দোলন করছেন, স্থায়ী হওয়ার জন্য আন্দোলন করছেন, প্রমোশনের জন্য আন্দোলন করছেন, বদলির জন্য আন্দোলন করছেন। দেখুন, একটা 16 বছরে একটা ডিফল্ট সিস্টেমকে এটাকে স্বাভাবিকীকরণের জন্য সরকারকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। এখন আপনারা এই একটি সংকটকালীন সময়টিকে পুঁজি করে যদি আপনারা অস্থিতিশীল করতে চান, তাহলে আমরা ধরে নিব যে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বিতর্কিত করার চেষ্টা করছেন। আপনাদের প্রতি আহ্বান জানাবো, এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে সেটি 16 দিনও হয় নাই, এখনো পর্যন্ত 16 দিনও হয় নাই এই অন্তর্বর্তীকালীন সরকারের। তাহলে আপনারা কিভাবে প্রত্যাশা করেন 16 দিনের যে ক্ষতটি, এই ক্ষতটি 16 বছরের ক্ষতটি এই 16 দিনেই পূরণ হয়ে যাবে? আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা শান্তিপূর্ণভাবে আলোচনার দ্বার উন্মুক্ত। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের কাছে আপনাদের আলোচনার দ্বার উন্মুক্ত। আপনারা আলোচনা করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। আজকে আমি সচিবালয়ে গিয়েছি। আজকে যখন আমি ইউনিভার্সিটিতে কাজ করছিলাম তখন আমি খবর পেয়েছি সচিবালয়ে একাধিক মহল, সচিবালয়ের যে গেটগুলো রয়েছে এই গেটগুলো প্রত্যেকটিকে দখল করে সচিবালয়ের এন্ট্রেন্স এবং এক্সিট এই দুটিকেই বন্ধ করে ফেলেছে। দেখুন, রাষ্ট্রের সর্বোচ্চ যে প্রতিষ্ঠান, যেখান থেকেই আমাদের কাঠামোগত সংস্কার, আমাদের কাঠামোগত পদ্ধতি সব কিছুই পরিচালিত হয় সচিবালয় থেকে। আপনারা যদি সচিবালয়কে ডিস্টেবলাইজ করার এক ধরনের ষড়যন্ত্র করেন, সেটি কিন্তু রাষ্ট্রের জন্য কোনো শুভবার্তা দেয় না। আপনারা আজকে সারাদিন যে কাজটি করেছেন, সচিবালয়ের গেটগুলো আটকে রেখে সেখানে আপনারা কর্মকর্তাদেরকেও ঢুকতে দেননি, বের হতে দেননি, এবং সেখানে বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা আজকে আপনারা যে কাজটি করেছেন, আপনারা গেট ভেঙে আপনারা সচিবালয়ে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে আপনারা একটা অস্থিতিশীল এবং একটি অপ্রত্যাশিত একটি পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে যিনি শিক্ষা সচিব ছিলেন, আপনারা সরাসরি 18 তলায় সেখানে গিয়ে উনাকে অবরুদ্ধ করেছেন। এখন আন্দোলন করার, দাবি জানানোর একটি প্রক্রিয়া রয়েছে। আমরা বারবার বলেছি আপনাদেরকে, আপনারা নিয়মতান্ত্রিকভাবে আপনারা আপনাদের দাবিগুলো জানান এবং সেগুলো আলোচনার মধ্য দিয়ে অবশ্যই সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন দেখা যাচ্ছে যারা গত 16 বছর একটি ফেসবুকে কমেন্ট করতো না, রিয়াক্ট করতো না, তারা মতামত প্রকাশ করতো না, স্বৈরাচারের দোষর হিসেবে কাজ করেছে, তারাও এখন শাহবাগে নেমে যাচ্ছে, তারাও এখন সচিবালয় ঘেরাও করছে, তারাও এখন প্রেস ক্লাবে নেমে যাচ্ছে। এখন আমরা সেগুলোকে সন্দেহের চোখে দেখি। আপনারা সরকারকে সময় দিন, সরকার কাজ করছে, এবং যদি কোনো দাবি ন্যায্য হয়ে থাকে সেটি যদি সরকার না মেনে নেয় আলোচনার পরে, তখন আমরা বলছি আমরা আপনাদের হয়ে সরকারকে প্রেশার দিব সেই দাবিটি মেনে নিতে। কিন্তু আপনারা প্রাথমিকভাবে আপনারা সরকারকে অ্যাড্রেস করে যে ফর্মাল প্রক্রিয়া রয়েছে সেই ফর্মাল প্রক্রিয়া আপনারা সরকারকে অ্যাপ্রোচ করুন। দ্বিতীয়ত, আজকে আমি দেখেছি যে আমাদের যখন 5ই আগস্টের পরে বিভিন্ন বাজারে দ্রব্যমূল্যের দাম ক্রমশ কিন্তু কম ছিল, কিন্তু এখন আবার একটা অস্থিতিশীল প্রক্রিয়া বা একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ 5ই আগস্টের পরপরই যেই এতদিন পর্যন্ত যেটি সিন্ডিকেট ছিল বা মাফিয়াতন্ত্র ছিল, এই সিন্ডিকেট এবং মাফিয়াতন্ত্রের একটি পলায়ন পর একটি তাদের একটি আচরণ আমরা লক্ষ্য করেছি, যার কারণে দ্রব্যমূল্যের উপরে একটি ইম্প্যাক্ট ফলে এবং সেটির দাম কমে যায়। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে ওই জায়গাগুলোতে আবার নতুন করে মাফিয়াতন্ত্র অথবা সিন্ডিকেট গড়ে উঠছে, যার কারণে প্রান্তিক পর্যায়ের যে পণ্যটি 10 টাকা সেটি ওই সিন্ডিকেটের কারণে 40 থেকে 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমরা এই সিন্ডিকেট এবং মাফিয়াতন্ত্রকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই। ছাত্র নাগরিকের ঐক্যের সামনে স্বৈরাচার পর্যন্ত দাঁড়াতে পারেনি। সুতরাং আপনারা যদি জনতা বিরুদ্ধ এবং গণবিমুখ কোনো সিদ্ধান্ত নেন এবং সিন্ডিকেট করে আবার যদি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে জনগণের মধ্যে অস্বস্তি তৈরি করেন এবং আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অস্বস্তির মধ্যে রাখেন, আপনাদের বিরুদ্ধে ছাত্র নাগরিকের ঐক্যের মধ্য দিয়ে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সুতরাং এখনো সময় রয়েছে। এই সিন্ডিকেট, বাজার কেন্দ্রিক যে সিন্ডিকেটগুলো গড়ে উঠেছে, মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে, আপনারা সচেতন হয়ে যান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো আপনারা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। এবং বিআরটিএ, আমরা বিআরটিএ, ওয়াসা, ভূমি অফিস যেগুলো হচ্ছে দুর্নীতির আতুরঘর, আমরা আপনাদেরকে সচেতন করে দিতে চাই। জনগণ এখন ঐক্যবদ্ধ, জনগণ এখন সচেতন। সুতরাং আপনারা যদি ঘুষ নেওয়ার কোনো ধরনের চিন্তা করে থাকেন এবং সিস্টেমের বাইরে গিয়ে কোনো ধরনের ডিফল্ট মানি ট্রানজ্যাকশনে জড়িত থাকেন, সেগুলোর বিরুদ্ধেও কিন্তু জনগণ নিয়মতান্ত্রিকভাবে ব্যবস্থা নেবেন। আপনারা যদি সেটি ভেবে থাকেন এই সরকার আপনাদেরকে মৃদু তিরস্কার করবে অথবা ওএসডি করবে, তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন। আমরা এই সরকারকে আমরা আহ্বান জানাবো পদচ্যুতির মধ্য দিয়ে তাদেরকে যেন যথাযথ আইনের আওতায় নিয়ে এসে দুর্নীতির যথাযথ শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে। সর্বশেষ, আমার জায়গার সর্বশেষ, পরবর্তীতে সার্জিস বলবে, সেটি হচ্ছে আজকে আমাদের ডিএমপি কমিশনারের সাথে একটি গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ মিটিং হয়েছে, যেখানে আমরা ডিএমপি কমিশনারের কিছু পরিকল্পনা নিয়ে কথা বলেছি। কিভাবে আপনারা জানেন যে যারা জনশৃঙ্খলার কাজে নিয়োজিত যে পুলিশ বাহিনী, যারা ডিমোরালাইজ হয়ে গিয়েছে, তারা যেন কাজে ফিরে, সেটির জন্য আমরা একটি পরিকল্পনা বাস্তবায়ন করছি এবং সেটির আমরা খসড়া করেছি। আমরা আশা করি আগামী 2 দিনের মধ্যে আমরা সেটি নিয়ে বিভিন্ন থানায় থানায় আমাদের পরিকল্পনা নিয়ে বিভিন্ন থানায় থানায় রিভাইভাল অফ দ্য স্পিরিট কর্মসূচি গ্রহণ করব, যেটি দিয়ে ছাত্র, নাগরিক এবং পুলিশের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়ে আবার পুলিশকে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করব। একটি জায়গা স্পষ্ট করে দিতে চাই, পুলিশ ভাইরা আপনারা যারা রয়েছেন, আপনাদের সাথে আমাদের কোনো ধরনের শত্রুতা নেই। জনগণের আপনাদের সাথে সেবার সম্পর্ক, কোনো ক্ষমতার সম্পর্ক নয়। কিন্তু আপনাদের পোশাকটিকে বিগত সরকার আপনাদেরকে ব্যবহার করে, লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করে ক্ষমতায় টিকতে থাকতে চেয়েছিল। আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো আপনারা কাজে ফিরে আসুন। সেই জায়গা থেকে আমাদের ছাত্র নাগরিকদের যদি কোনো সহায়তা প্রয়োজন হয়, আমরা সেই সহায়তা আপনাদেরকে দিব। আপনাদের যেই পুলিশ কর্ম কমিশন গঠন করার যে আপনাদের প্রস্তাব দিয়েছেন, পুলিশ কমিশন, সেটি নিয়েও পর্যালোচনা চলছে, সেটির প্রোজ অ্যান্ড কনস আলোচনা হচ্ছে, সেটির হচ্ছে ব্যবহারিক ভিত্তিতে সেটি কতটা বাস্তবায়নযোগ্য সেটি পর্যালোচনাপূর্বক যদি এই পুলিশ কমিশন বাস্তবায়নযোগ্য হয়, সেটিও বাস্তবায়ন করা হবে। আমরা চাই পুলিশ বাহিনী একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হবে, জনগণের কাজে জনগণের প্রধান এবং প্রথম যে গার্ডিয়ান হিসেবে বিবেচিত হবে পুলিশ। আমরা পুলিশের উপরে আস্থা রাখতে চাই, নির্ভরতা রাখতে চাই। সুতরাং আপনারা কাজে ফিরে আসুন। আমরা বিশ্বাস করি জনশৃঙ্খলার কাজে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকাটি অনস্বীকার্য। এখন পরবর্তী সেশনটি পরিচালনা করবেন সার্জিস আলম। বিতর্ক করতে আপনি পান না এখনো? আচ্ছা, আমরা আমাদের যে কর্মসূচি ছিল সেটির কর্মসূচিকে সামনে রেখে বরাবরের মতো আজকেও আমরা 4টি হসপিটালে গিয়েছিলাম। ঢাকার যে হসপিটালগুলোতে সবচেয়ে বেশি পরিমাণে আসলে আমাদের আহত ভাইরা ভর্তি রয়েছেন। আমরা আমাদের যে বার্ন ইনস্টিটিউট সেখানে গিয়েছিলাম, ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম, আমরা আমাদের নিটোর অর্থাৎ অর্থোপেডিক যে হসপিটাল সেখানে গিয়েছিলাম, এবং সবশেষ এই যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এসেছি। তো আমাদের সবগুলোতে দেখে আমাদের আসলে যেই জিনিসটি মনে হয়েছে, আমরা প্রত্যেক স্টেক হোল্ডারের সাথে আসলে কথা বলেছি। আমরা ডক্টরদের সাথে কথা বলেছি, স্টাফ যারা রয়েছে বিভিন্ন পর্যায়ে তাদের সাথে কথা বলেছি, এবং যারা রোগী রয়েছে আসলে তাদের সাথে কথা বলেছি। তো এই কথাগুলো বলে আমাদের যেটি মনে হয়েছে যে আসলে এই জায়গাগুলোতে, এই হসপিটালগুলোতে একটি করাপ্টেড সিস্টেম তৈরি হয়েছে, যেই সিস্টেমটি আসলে আপনার অপারেশন আগে হওয়ার জন্য টাকা নেয়, যেই সিস্টেমটি আপনার বেড চেঞ্জের জন্য টাকা নেয়, যেই সিস্টেমটি আসলে আপনাকে এক্সরেটা আগে করিয়ে দেওয়ার জন্য টাকা নেয়, যেই সিস্টেমটি আপনার একটি ভালো খাবার এনে দেওয়ার জন্য টাকা নেয়, মানে প্রত্যেকটি জায়গায়, ইভেন আমরা প্রত্যেকটি ওয়ার্ডগুলোতে দেখেছি যে খাবারটি দেয়া হয় আসলে এই খাবার রাস্তার ধারে এত বাজে মানের খাবার বিক্রি হয় না। তো এই প্রত্যেকটি জায়গায় এই যে একটি করাপ্টেড সিস্টেম হয়েছে। ইভেন আপনি যদি আপনার সবচেয়ে মুমূর্ষু অবস্থায় ব্লাড কিনতে যান, ব্লাডের তো একটা রেট দেওয়া রয়েছে সেই ব্যাগে, সেখানেও তাদের লাভ খুঁজে এবং যেটা নির্ধারিত দাম তার চেয়ে কয়েক গুণ বেশি দাম দেওয়া হয়। অর্থাৎ একজন মুমূর্ষ ভাই বোনকে পুঁজি করে, ওই একটি দুর্দশাগ্রস্ত অবস্থাকে পুঁজি করে যখন তারা এই এত বড় একটি ব্যবসা করে,
মানুষ একটি জায়গায় রয়েছে, ঠিক আছে, তিনি একটু লিমিট পর্যন্ত লাভ করতে পারেন, কিন্তু এটা আসলে ব্যবসাটা এমন পর্যায়ে চলে গিয়েছে যেটা চুরি ডাকাতির পর্যায়ে চলে গিয়েছে। তো আমি এই আসলে মধ্যস্বত্বভোগী বিবেক বোধহীন যারা রয়েছে এখানে কাজ করছেন তাদের উদ্দেশ্যে আসলে একটি কথা বলতে চাই। আমি জানি না তাদের কোনো ফ্যামিলি আছে কিনা, ভাই বোন কেউ আছে কিনা, বা তারা কখনো হসপিটালে ভর্তি হয় কিনা। যদি হয়ে থাকে, যদি তাদের ফ্যামিলি থেকে থাকে, এই মানুষগুলো যারা সবচেয়ে সংকটপূর্ণ সময়ে হসপিটালে আসে তাদের মিনিমাম বিবেকবোধ থাকলে এই জিনিসটি চিন্তা করা উচিত। এটি হচ্ছে নৈতিকতার জায়গা। আমার মনে হয় এই যে প্রশাসনে যারা রয়েছে তাদের আসলে এখন সময় এসেছে স্ট্রিক্ট হওয়ার। দলাদলি না দেখে কেউ যদি এগুলোর সাথে জড়িত থাকে, ইভেন তারা ওষুধ বিক্রি করে, পেশেন্টকে দিয়ে বাইরে থেকে ওষুধ কিনিয়ে এনে সেগুলো নিজের কাছে রেখে দেয়, পরে বিক্রি করে। হসপিটালে ওষুধ থাকলে ওষুধ দেয় না, দিয়েছে এটা বলে তাদের কাছে রেখে দেয়, বাইরে বিক্রি করে। এই যে বিজনেসের উপরে বিজনেস, এই জায়গাগুলোতে প্রশাসন থেকে শুরু করে সকলের বিশেষভাবে এখানে তদারকির প্রয়োজন, জবাবদিহিতার প্রয়োজন, এবং কেউ যদি এগুলোর সাথে জড়িত থাকে সরাসরি তাকে বিভিন্ন মেয়াদে কিংবা পূর্ণভাবে বরখাস্ত করা প্রয়োজন। স্ট্রিক্টলি যদি এই জিনিসটি না করা হয়, না করার যে চর্চা, এটার কারণে এই ধারাটি এস্টাবলিশ হয়ে গিয়েছে। সো এখানে এখন সরাসরি তাদের জায়গা থেকে ইমপ্লিমেন্টেশন লাগবে এই জায়গাগুলোতে। এই লুপ হোলসগুলো আমরা দেখেছি। আরেকটি যেটি আমরা দেখছি, আজকে আমি যখন পল্টন দিয়ে যাচ্ছিলাম দেখছি যে সেখানে, আমি জানি না তারা কোনো ডিপ্লোমা কোর্স করা কিছু স্টুডেন্ট হবে, আমি শুনেছি তারা মানে কোনো একটি ডিপ্লোমা কোর্স করা স্টুডেন্ট, তারা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে সামনে। বিএমডিসি নাম দেওয়া একটি সংগঠন ছিল, সেখানে দাঁড়িয়ে আছে। তো তারা এখানে আসলে আন্দোলন করছে না কি করছে আমি জানি না, সেটা আলাদা বিষয়। এরকম আমি সচিবালয়ের চারপাশেও দেখলাম, মানে বিভিন্ন জায়গায়, ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেক হোল্ডার নেমে পড়েছে। আমি আসলে এই মানুষগুলোকে সুবিধাবাজ গোষ্ঠী হিসাবে ট্যাগ দিতে চাই। কারণটি হচ্ছে এই মানুষগুলো এই বিগত 16 বছরে তাদের একটি শব্দ পাওয়া যায়নি। তারা শুধুমাত্র তেল দিয়ে তোষামত করে সুবিধা পাওয়ার জন্য ক্ষমতাসীন স্বৈরাচার সরকারের সঙ্গ দিয়েছে। আজকে তারা আবার তাদের রূপটি গিরগিটির মতো পরিবর্তন করেছে। পরিবর্তন করে যখন এত বড় একটি আন্দোলন ছাত্র জনতার নেতৃত্বে হলো, দেশে নতুন করে একটি রিফরমেশন হওয়া শুরু করলো, ওই মুহূর্তে তারা এসে সকলে রাস্তায় নামছে অনেক অন্যায় দাবি নিয়ে। আমি দেখেছি অনেকে নেমেছে অনেক অযৌক্তিক দাবি নিয়ে। আমি স্টুডেন্টদেরকে প্রশ্ন করতে চাই, আসলে আমি ধরে নিচ্ছি কোন স্টুডেন্ট যদি আমার কাছে দাবি করতো যে ভাই বোনরা আমাদের আহত হয়েছে, তাদের পরীক্ষা বাদ দিয়ে কি ব্যবস্থা নেওয়া যায়, যৌক্তিক। আমি ধরে নিচ্ছি তাদের প্রস্তুতির বাইরে তারা অনেকদিন ছিল, মেন্টাল জায়গাটিতে ওই স্টেবিলিটি নেই। তাহলে তারা এমন হতে পারতো, সময় চাইতে পারতো, এমন হইতে পারতো যে মার্কস কম চাইতে পারতো, কোনো কিছু না করে তারা পরীক্ষা বাতিল চায়। আমি বিশ্বাস করি যারা স্টুডেন্ট মেধার যোগ্যতার বিশ্বাস করে তারা এই দাবিটি করতেই পারে না। তারা অন্য আমাদেরকে যৌক্তিক কিছু অপশন দেখাতে পারে, কিন্তু যারা ওখানে গিয়েছে আসলে তারা কোনোদিন সুস্থ একটি প্রতিযোগিতা কিংবা মেধার যে মূল্যায়ন এটিকে প্রতিনিধিত্ব করে না। এই জায়গা থেকে আজকে যে ডিসিশনটি এসেছে, এটি আমাদের জায়গা থেকে মনে হয়েছে এটি একটি যৌক্তিক ডিসিশন নয়। এরকম করে প্রত্যেকটি সেক্টরে আমরা দেখছি যে তারা আজকে হুজুগে বাঙালির মতো রাস্তায় নামছে বিভিন্ন জায়গায়। এগুলো করে আলটিমেটলি কি আপনার স্টেবল একটি অবস্থা আসবে কিনা? আপনি এতদিন ধরে যে ক্ষতটি তৈরি করেছেন, সেই ক্ষতটি আপনি চাচ্ছেন আজকেই পূরণ হয়ে যাক। আমি অবাক হচ্ছি, মানুষজন আজকে দাবি করছে গ্রেড 1-এর একজন সচিব যেমন তার পদত্যাগটি প্রয়োজন, তারা চাচ্ছে গ্রেড 20-তে যে একজন রয়েছে কর্মচারী তাকেও আজকে একসাথে নামিয়ে দিন। মানে তারা পুরো একটি সিস্টেমকে মনে করছে যে 7 দিনে আপনি নামিয়ে দিবেন, সংশোধন করে দিবেন। এটি তো কোনোদিন হতে পারে না। মানে একজন সরকার তার জায়গা থেকে যেটি করবে, যে মাথাতে প্রথমে হাত দিবে, দুর্নীতিগ্রস্ত যে মাথাটি, তাকে সরিয়ে এরপর চেইন অফ কমান্ড অনুযায়ী ধীরে ধীরে পরের স্টেপগুলোতে ব্যবস্থা নেওয়া হবে। এটি তো একটি সময়ের বিষয়। সেই জায়গাতে আমার মনে হচ্ছে যে আমরা কিছু সুবিধাবাজ গোষ্ঠী তৈরি হয়েছি এই মুহূর্তে পুরো বাংলাদেশে, যারা শুধু ব্যক্তি স্বার্থটি বুঝি। দেশের কথা আমরা এখনো চিন্তা করছি না, পূর্বেও করিনি, ভবিষ্যতেও করব না। এই মানুষগুলো দেশকে সময় না দিয়ে, অন্তর্বর্তীকালীন সরকার বা রাষ্ট্রকে সময় না দিয়ে তাদের ব্যক্তিগত সুবিধার জন্য রাস্তায় নেমে পড়েছে এবং এই অস্থিতিশীল পরিবেশটিকে স্থিতিশীল হতে দিচ্ছে না। আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখছি বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গায় লং মার্চ দিচ্ছে। আপনারা বলুন, আমরা আমাদের যে লং মার্চটি দিয়েছিলাম এটি আমরা কবে দিয়েছিলাম? এই লং মার্চটি আমরা আমাদের সর্বশেষ যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে তখন
ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য দিয়েছিলাম, তাহলে এটা আমাদের 36তম দিনের সর্বশেষ প্রোগ্রাম ছিল। আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন দেখি প্রথম দিন তাদের লং মার্চ প্রোগ্রাম দেয়। এই জিনিসটি কি বোঝায়? এই জিনিসটি বোঝায় যে তারা আসলে সর্বশেষ সময় গিয়ে যেটি করতে চাচ্ছে এটি হচ্ছে একদম তাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে। অথচ তারা আমাদের সাথে যোগাযোগ করেনি, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কারোর সাথে যোগাযোগ করেনি, তারা অন্তর্বর্তীকালীন সরকারের কারোর সাথে যোগাযোগ করেনি। তারা আমাদের সাথে যোগাযোগ করে যদি আমরা রেসপন্স না করতাম, তারপরে তারা যদি সেখানে যেত, সেটি যৌক্তিক মানা যেত। সরকার আমাদের কাছে তখন রেসপন্স করেনি বলেই আমরা ধীরে ধীরে বাংলা ব্লকের থেকে শুরু করে ওই এক দফা দাবিতে গিয়েছিলাম। কিন্তু তারা আজকে যেগুলো করছে এটি কখনোই কাম্য নয়, যৌক্তিক নয়। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, আপনি যদি আমাদের কাছে না আসেন কিংবা সরকারের কাছে না যান কিংবা লিগ্যাল অ্যাপ্রোচে না যান, আমরা ধরে নিব আপনারা রাইট ওয়েতে যাওয়ার মানসিকতা ধারণ করেন না, আপনাদের কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে। এবং আমরা এটি আপনাদের বলে দিচ্ছি, সেই উদ্দেশ্য নিয়ে আপনারা যদি প্রশ্নবিদ্ধ কোনো কর্মসূচিতে যান, তাহলে পরবর্তীতে কোনো অপ্রত্যাশিত সিচুয়েশনে আপনারা আমাদের সহযোগিতা পাবেন না, এটি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিচ্ছি। আর যদি আপনারা আমাদের সহযোগিতা কামনা করেন, পাশে আমাদেরকে চান, এনি টাইম এনি মোমেন্ট আপনারা আমাদের কাছে আসলে আমরা সেই বিষয়ে রেসপন্স করব। সময় লাগতে পারে কিন্তু আমরা অবশ্যই রেসপন্স করব। সেই জায়গা থেকে আমি সকলকে স্পষ্ট করে বলে দিতে চাই, যত স্টেক হোল্ডার রয়েছেন আপনারা লজিক্যাল ওয়েতে যান। সরকার থেকে শুরু করে রাষ্ট্রকে সময়ের মধ্য দিয়ে অন্তত আগামী 1 বছরের মধ্যে আমাদের যে ক্ষতগুলো রয়েছে সেগুলো রেকটিফাই করে আমরা একটি নতুন পথের দিকে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। ঘেরাও করে দাবি আদায় করে এগুলো আপনারা বাদ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। তাহলে আপনারা একটা পর্যায় পর্যন্ত করেছেন, যেগুলো আপনারা ঘেরাও করেছেন সেগুলো স্বৈরাচারে যারা দোষর ছিল তাদের পর্যন্ত। তাহলে এখন কি আপনারা সেগুলো আপনাদের জায়গা থেকে আপনারা স্টপ করছেন কিনা, যে আমরা এভাবে আর কোথাও এগুলো করছি না, আমরা লজিক্যাল হতে যাচ্ছি, এখন তোমরাও আইন আদালতের আশ্রয় নেই, আপনারা এই ঘোষণাটা এখন থেকে দেবেন কিনা? প্রশ্নটা আরেকবার করেন। মানে আপনারা যাদের সর্বশেষ, আপনারা যাদের, সেটা আদালতের ক্ষেত্রে হতে পারে, আপনারা সেখানে আপনাদের কিছু লোকজন গিয়েছিল, তারা ঘেরাও করেছে, সেখানে পদত্যাগ হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে হয়েছে। তার মানে আপনারা একটা জায়গা পর্যন্ত ঘেরাও করে পদত্যাগের যে বিষয়গুলো আপনারা করিয়েছেন, সেই জায়গাটা থেকে আপনারা ওই জায়গাটা স্টপ করে এখন যারা ঘেরাও করছে, এখন যারা ঘেরাও করে পদত্যাগ করাচ্ছে, এখন আপনারা বুঝেছি। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি জিনিস, আমরা হাইকোর্ট পর্যন্ত ঘেরাও করা হয়েছে আমাদের পক্ষ থেকে। রিজনটি ছিল ওই পদটিতে যেই মানুষটি বসেছিল তিনি স্বৈরাচারের মদতপুষ্ট এমন একজন ব্যক্তি যিনি রাষ্ট্রের অনেক বড় একটি ক্ষতি করে ফেলতে পারেন, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় একটি বাধা হয়ে দাঁড়াতে পারেন, যিনি আমাদের এই রাষ্ট্র কাঠামোকে কিংবা পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য তিনি ওইখানে ভূমিকা রাখতে পারেন। সেই জায়গা থেকে আমরা সেটিতে গিয়েছি। কিন্তু এখন যেটি হচ্ছে, আপনার জায়গা থেকে যদি আপনি দেখেন, সেটি হচ্ছে যে ব্যক্তিগত দাবির জন্য, অল্প কিছু মানুষের জন্য দাবির জন্য তারা পুরো একটি ইনস্টিটিউশনকে অবরুদ্ধ করে ফেলছে। আপনি বলুন, গতকালকে আমি দেখছি সচিবালয়ের প্রত্যেকটি গেটকে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে, ছোট্ট কিছু দাবি, তাও একদম যে দাবিগুলো আসলে সচিবালয়ের সরাসরি হাতে নেই, ওই দাবিগুলো নির্দিষ্ট একটি অফিসই ডিল করতে পারে। সেই জায়গা থেকে আপনি আমাদেরকে কখন দেখেছেন আমরা পুরো সচিবালয়কে ডিল করেছি? আপনি সচিবালয়কে পুরো অবরুদ্ধ করা মানে রাষ্ট্র কাঠামোকে অবরুদ্ধ করা। সেটি যখন আপনি করেন আপনার ছোটখাটো কিছু দাবির জন্য, তাহলে অবশ্যই আপনি এটি চাপ প্রয়োগ করে, বল প্রয়োগ করে আপনার অনেক যৌক্তিক বা অযৌক্তিক দাবি রয়েছে যেগুলো বিবেচনার বিষয়। আপনি সিঙ্গেল একটি স্টেক হোল্ডার, আপনার এক পক্ষের কথা শুনেন তো কোনোদিন এরকম একটি দাবিকে মেনে নেওয়া কখনোই প্রাসঙ্গিক নয়। সেই জায়গা থেকে তারা যেটি করছে, যে ওয়েতে করছে, এই ওয়েটা সঠিক নয়। আমরা কখন করেছি? যখন আমাদের কোনো দ্বার খোলা ছিল না। আপনারা দেখেছেন শাহবাগ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি জায়গা থেকে শুরু করে আমরা এই অ্যাপ্রোচটি করেছি সরকারের কাছে, আপনারা আসুন, আমাদের সাথে বসুন, আমরা কথা বলি। তারা যদি এগুলো শুনতো তাহলে তো জিনিসটা এই পর্যায়ে যেত না। তারা শুনেনি বলে এটি হয়েছে। আমরা তো তাদেরকে আহ্বান করছি, আপনারা প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আসুন, সেখানে যদি না হয়, যদি আস্থা না পান, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিনিধির সাথে আলোচনা করুন। কিছুই না করে যখন আপনি রাজপথে নামছেন, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সংগঠনকে অবরুদ্ধ করছেন কিংবা আপনি লং মার্চে যাচ্ছেন, এই উদ্দেশ্যকে আমরা কখনোই ভালোভাবে দেখি না। প্রশ্ন সেটি হচ্ছে, আপনারা যেমনটি বলছেন যে তারা ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে, তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করবেন কিনা তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া? দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যখন দেখি যে আমাদের আন্দোলন
কে সফল করার জন্য বা দাবি জানানোর কিছু কাঠামোগত প্রক্রিয়া রয়েছে। প্রথমত হচ্ছে নির্দিষ্ট যিনি কর্তৃপক্ষ রয়েছে, নির্দিষ্ট কর্তৃপক্ষকে অ্যাপ্রোচ করতে হয়। নির্দিষ্ট কর্তৃপক্ষ যদি সেটা না শুনে, তখন সেটা নিয়ে আমরা স্মারকলিপি আকারে দিতে পারি। এখন আপনি যদি প্রথমেই আপনি রাজপথ দখল করেন, প্রথমেই মাথায় রাখতে হবে, প্রথমেই টেবিল টক যদি না হয়, তারপর হচ্ছে স্ট্রিট টক। কিন্তু তারা যায় প্রথমেই তারা স্ট্রিট শুটে যেহেতু চলে যায়, এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই ধরনের রাষ্ট্রবিরোধী আমাদের যে স্টেটের যে ফাংশনসগুলো রয়েছে, এই ফাংশনসগুলিকে যারা বিতর্কিত করতে চায় তাদেরকে সুবিধাভোগী হিসাবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অবশ্যই আহ্বান জানাবো। একটা প্রশ্ন, আজকে এইচএসসি পরীক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সেটি প্রত্যাহার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে বিষয়টা কিভাবে দেখছেন? এই বিষয়ে কোনো মন্তব্য আছে? আচ্ছা, আমি এইচএসসি পরীক্ষার বিষয়ে আমি একটু 1 মিনিটে আমি ডিটেল বলি। এইচএসসি পরীক্ষার্থীদের কিন্তু অনেক দিন আন্দোলন করছিল তারা, এবং তারা লাস্ট 3 দিন আমরা তাদেরকে টিএসসিতে ডেকেছিলাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তাদের সাথে কথা বলেছিল যে তোমরা রাস্তা দখল করে কোনো ধরনের আন্দোলন করে আমাদের এই যে স্বাভাবিক যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেটাকে বিঘ্নিত করার প্রয়োজন নেই, সেটি নিয়ে আমরা কথা বলবো। কিন্তু আজকে আমরা খবর পাই যে তারা তাদের একটা প্রতিনিধি দল, অন্তত 300 বা 400 একটা দল, তারা হচ্ছে সচিবালয়ের গেট ভেঙে সরাসরি সচিবালয়ের যে কম্পাউন্ড দখল করে নেয় এবং তারা এক ধরনের একটা মবোক্রেসি ক্রিয়েট করার চেষ্টা করে। আমরা খবর পেয়ে সেখানে যাই এবং তাদের কাছ থেকে আমরা 3 জন বা 4 জন প্রতিনিধি নিয়ে আমরা সচিবের সাথে কথা বলতে যাই। কিন্তু দেখা যায় তাদের থেকে 3 জন বা 4 জন কোনো প্রতিনিধি তারা দিতে রাজি হননি, বরং তারা যেটি করতে চান, তাদের যে 300 বা 400 যে মপটি ছিল, এই পুরো মপটি নিয়েই তারা 18 তলায় উঠে যান। 18 তলায় উঠে গিয়ে আমাদের যে মাননীয় সচিব মহোদয় রয়েছেন তার রুম তারা হচ্ছে অবরুদ্ধ করে, এবং সেখানে হচ্ছে ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন এবং আন্ত বোর্ডের যিনি চেয়ারম্যান এবং আমি সহ সবাইকে তারা অবরুদ্ধ করে। আমরা তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি এইচএসসি পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এটি যদি পরীক্ষা ছাড়া তোমরা যদি উত্তীর্ণ হও তাহলে সারা জীবনের জন্য একটি স্টিগমা থেকে যাবে। এই স্টিগমা নিয়ে তোমার সারা জীবনের উচ্চশিক্ষার যে দাঁড়টি, সেটিতে তোমাদের একটি সংকটের মধ্যে পড়তে হবে। কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনেনি, বরং সচিব মহোদয় থেকে শুরু করে আমাদের সবাইকে একটু অবরুদ্ধ করে এক ধরনের বিচ্ছিন্ন ব্যবস্থা, অর্থাৎ সেখানের যে ভাঙচুর বা বিভিন্ন বিষয়, সেই দিকেও তারা চলে যায়। সেজন্য সচিব মহোদয়, মাননীয় যে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা রয়েছে এবং সর্বশেষ আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে, তাদের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিয়েছে যে এই পরীক্ষাটি হচ্ছে বাতিল করা হলো। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই যে পরীক্ষাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়ার বিষয়টিকে আমরা কখনোই সমর্থন করি না। কারণ মেধা ছাড়া এভাবে কোনোভাবেই একটা ছাত্র, পরীক্ষা ছাড়া একটা ছাত্রকে কখনোই মূল্যায়ন করার সুযোগ নেই। পরীক্ষাই হচ্ছে একটা ছাত্রের মেধা মূল্যায়নের একমাত্র মাধ্যম। এই যে পরীক্ষা ছাড়া মূল্যায়নের মধ্য দিয়ে যারা প্রকৃত মেধাবী, যারা সারা বছর ধরে পড়াশোনা করেছে, তাদেরকে মূলত অনুৎসাহিত করা হলো। সুতরাং আমরা চাইবো এই ধরনের ডিসিশন যেন আর কখনোই চাপে পড়ে হোক বা যেভাবেই হোক, এই ধরনের ডিসিশনের জন্য আর কখনোই পুনরাবৃত্তি না ঘটে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আর কি করবো, লেট করে ফেলেছি।